ঘুরতে ভালোবাসে না এরকম মানুষ খুব কমই দেখা যায়। তাই আমরাও শত ব্যস্ততার মাঝে টুক করে বেরিয়ে পড়লাম স্বপ্নের মতো সুন্দর একটা জায়গা। তার নাম হলো থাইল্যান্ড। হ্যালো এভরিওয়ান, আমার নাম নেহা। আজকে যাত্রাটা শুরু করছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আমার পুচকুটার মুখের এক্সপ্রেশন দেখছেন, দেখেই বুঝতে পারছেন যে তার খুশির কোনো সীমানা নেই। মধ্যরাতের ফ্লাইট ছিল, তাই একটু আগেভাগেই পৌঁছে গিয়েছিলাম যাতে সময় মতো চেকিং আর বোর্ডিংয়ের কাজগুলো সেরে ফেলতে পারি। ঠিক সময় মতোই আমাদের ফ্লাইটটা টেক অফ করলো। ওপর থেকে নিচটা দেখুন, যেন জোনাকিরা জল করে জ্বলে উঠছে আর নিভছে। প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো জার্নি করে আমরা ব্যাংককের ডংমিয়াং এয়ারপোর্টে পৌঁছে গেলাম, আর সেখান থেকে ছিল আমাদের কানেক্টিভ ফ্লাইট ফর ফুকেট। মধ্যরাতের ফ্লাইট মানেই রাতে ঘুমের ব্যাঘাত, তারপরও মুখের হাসি। ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা, সব ক্লান্তিকে যেন হার মানিয়ে দেয়। আর এদিকে আমার ছানাটার দুষ্টুমি শেষ হচ্ছে না, ওকে খালি দেখুন একবার। যাই হোক, তারপর আমরা উঠে পড়লাম ব্যাংকক টু ফুকেটের ফ্লাইটে। ফ্লাইট এখন মধ্য আকাশে, আর বাইরের দৃশ্যটার সম্পর্কে কি আর বলবো, দুটি চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। এটা আমার ফার্স্ট ব্লগ। অনেকেই ইউটিউবে তাদের ঘুরতে যাওয়ার ব্লগ করতে দেখেছি, তাই মনে মনে আমারও ইচ্ছেটা জাগলো, আর ব্যাস চলে এলাম আপনাদের সাথে আমার থাইল্যান্ড ডায়েরিটা শেয়ার করতে। এছাড়াও আমার এই ব্লগ করার পেছনে আরও একটা উদ্দেশ্য আছে, আর সেটা হলো আমার ছোট্ট ছেলে। দিনের সাথে সাথে ও বেড়ে উঠবে, আর ওর স্মৃতি থেকে হারিয়ে যাবে এই মুহূর্তগুলো। তাই এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে ওর জন্য ইউটিউবে তুলে রাখলাম, যাতে ও বড় হয়ে ওর ছোটোবেলার এই দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো দেখে আনন্দিত হতে পারে। নিচ থেকে আকাশের দিকে তাকিয়ে মেঘ তো অনেকবারই দেখেছি, বাট এই প্রথমবার ওপর থেকে নিচের দিকে তাকিয়ে মেঘ দেখলাম, সে যেন আলাদা এক অনুভূতি। তারপর সবাই বাইরের দৃশ্য উপভোগ করতে করতে আমরা ফ্লাইটের জার্নিটা প্রায় সেরে ফেললাম। নীল সমুদ্র, সুন্দর বিচ আর অ্যামেজিং আইল্যান্ড ভিউ, সব কিছু মিলিয়ে ফুকেট সত্যি যেন একটা প্যারাডাইজ ডেস্টিনেশন। তারপর আমরা নেমে পড়লাম ফুকেট এয়ারপোর্টে। ঝকঝকে তকতকে ভীষণ সুন্দর করে সাজানো গোছানো একটা এয়ারপোর্ট। আমরা ট্যুর এজেন্টের মাধ্যমে গিয়েছিলাম, তাই যথারীতি সময় মতো আমাদের গাড়ি আসে আমাদেরকে পিক করে হোটেলে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। এখানকার রাস্তাঘাটগুলো শুধু দেখুন একবার, তাই দেখেই মন ভালো হয়ে যাচ্ছে। কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর সেই সঙ্গে নীল খোলা আকাশ, অদ্ভুত সুন্দর একটা কম্বিনেশন। হোটেলের চেকিং টাইম দুপুর 2টো, তাই ঠিক করা হলো কিছু সাইট সিন করতে করতেই যাব। আগেই বলেছিলাম ফুকেট হলো থাইল্যান্ডের সবচেয়ে ফেমাস ট্যুরিস্ট আইল্যান্ড। সুন্দর বিচ, আইল্যান্ড হপিং, থাই ফুড আর অ্যামেজিং নাইট লাইফ, এই জন্যই ফুকেট বিশ্বজুড়ে জনপ্রিয়। গল্প করতে করতে বেশ অনেকটা রাস্তায় পার হয়ে এলাম। কোথাও সমতল, আবার কোথাও বা হালকা পাহাড়ি রাস্তা। রাস্তার দুপাশে অনেক গাছপালা আর জঙ্গল, যেদিকেই তাকাই না শুধু সবুজে মোড়া। এক কথায় পরিবেশটা সুন্দর, শান্ত লাগছে। থাইল্যান্ড ডায়েরির প্রথম ডেস্টিনেশন হলো ওয়াট সালাং টেম্পল। এটি ফুকেটের একটি বিখ্যাত বৌদ্ধ মন্দির। এটি প্রায় 1900 শতকে তৈরি করা হয়েছিল। মন্দিরটি খুব সুন্দর থাই আর্কিটেকচার দিয়ে তৈরি এবং খুবই আকর্ষণীয়। এখানকার প্রাকৃতিক দৃশ্যও যথেষ্ট মনোরম। মন্দিরে ঢুকতেই প্রথমে চোখে পড়ল গৌতম বুদ্ধের বিভিন্ন ধরনের সোনালি স্ট্যাচু। অসম্ভব সুন্দর লাগছে, এক একটা স্ট্যাচু এক এক রকমের সৌন্দর্য বহন করে চলেছে।
তারপর দেয়ালের গায়ে ওনার জীবনের বিভিন্ন ঘটনা ছবি ও চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। আমরা অনেকক্ষণ ওইখানে ঘুরে ঘুরে সব কিছু দেখলাম এবং মনের মতো করে অনেক ছবি তুললাম ও ভিডিও করে নিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম নতুন আরেকটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে। এবার আমরা চলে এলাম বিগ বুদ্ধা স্ট্যাচু দেখতে। এটি ফুকেটের বিখ্যাত ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি। এটি পাহাড়ের ওপরে অবস্থিত, তাই এখান থেকে পুরো আইল্যান্ডের অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায়। এই স্ট্যাচুটির উচ্চতা প্রায় 45 মিটার। এটি সাদা মার্বেল স্টোন দিয়ে তৈরি। এটি গৌতম বুদ্ধার একটি শান্ত ও ধ্যানমগ্ন মূর্তি। পাহাড়ের উপরে থাকায় এখান থেকে ফুকেট সিটি, সমুদ্র ও পাহাড়ের প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। জায়গাটি খুবই শান্ত ও অনেক মানুষ এখানে মেডিটেশন ও প্রেয়ার করতে আসে। সূর্যাস্তের সময় এখানকার দৃশ্য খুবই সুন্দর। প্রায় 98 স্টেপস চড়ে উপরে উঠতে হয়। তবে উপরে উঠে ফুকেট শহরটি দেখে মনটা জুড়িয়ে গেল। তাই এতগুলো সিঁড়ি চড়ে উপরে ওঠার ক্লান্তি আর রইল না। দেখুন কি অসম্ভব সুন্দর, দূর দূরান্ত পর্যন্ত। বাইরে থেকে দেখে মনে হয় বড় একটা ভীষণ মূর্তি, কিন্তু এটি অ্যাকচুয়ালি একটা টেম্পল। এর ভিতরে গিয়েও আপনারা দর্শন করতে পারেন, কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় এর রেনোভেশনের কাজ চলছিল, তাই আমরা ভিতরে ঢুকে দর্শন করতে পারিনি। ফুকেট বিগ বুদ্ধায় একটি বিশেষ প্রথা আছে, যেখানে দর্শনার্থীরা গোল্ডেন লিফ অর্থাৎ সোনালি পাতার মতো ছোট মেটাল প্লেট নিয়ে নিজেদের উইশ বা নাম লিখে ঝুলিয়ে রাখেন। মানুষ বিশ্বাস করে এখানে উইশ লিখলে সৌভাগ্য ও আশীর্বাদ পাওয়া যায়। অনেকেই নিজের বা পরিবারের নাম ও প্রার্থনা লিখে রাখেন। এই গোল্ডেন লিফগুলো মন্দিরের আশেপাশেই ঝুলিয়ে রাখা হয়। এখানে গোল্ডেন কালারের বুদ্ধা স্ট্যাচু পরপর রাখা আছে। প্রায় 32টা স্ট্যাচু আছে, আর প্রত্যেকটা স্ট্যাচুর সামনে একটা ব্ল্যাক কালারের ঘট রাখা আছে, বিশেষত প্রণামী পাত্র হিসাবে রাখা আছে। এখানে যেসব দর্শনার্থীরা আসেন তারা তাদের ইচ্ছামতো প্রণামী এখানে দিতে পারেন। সেই অর্থ সাধারণত টেম্পলের ফান্ডিংয়ের কাজে লাগানো হয়। তারপর আমরা হোটেলে চলে আসি। ফুকেটের যে হোটেলে আমরা ছিলাম তার নাম ছিল বেস্ট ওয়েস্টার্ন। এই হোটেল থেকে পাটং বিচ প্রায় হাঁটা দূরত্বে। লম্বা একটা জার্নি করার পর সকলেই ক্লান্ত, তাই আমার পুচকুসোনাটা প্রায় ঘুমিয়েই পড়েছিল। ছোট্ট করে একটা রুম ট্যুর দিলাম, দেখে নাও। খুব বড় রুম না হলেও বেশ কম্প্যাক্ট, আর ব্যালকনি থেকে ভিউটা দেখার মতো অসাধারণ। দামি জিনিসপত্র রাখার লকার থেকে শুরু করে প্রায় সব ফেসিলিটিসই ছিল এইখানে। তারপর জার্নির ক্লান্তি মেটাতে পৌঁছে গেলাম 16 তলায় সুইমিং পুলে। সুইমিং পুল থেকে যত দূরে চোখ যায় ছবির মতো অসম্ভব সুন্দর দৃশ্য। তারপর কিছুক্ষণ সুইমিং করার পর আমরা আবার রুমে ফিরে আসি। তারপর রুমে এসে রেডি হয়ে বেরিয়ে পড়ি পাটং বিচে যাওয়ার উদ্দেশ্যে।
পাটং বিচে যাওয়ার পথটাই হলো সেই বিখ্যাত ওয়াকিং স্ট্রিট, বা অনেকে বাংলা রোড বলেও জানেন। এইটি থাইল্যান্ডের বিখ্যাত ওয়াকিং স্ট্রিট। এই রোডের দুই পাশে নাইট ক্লাব, রেস্টুরেন্ট ও লাইভ মিউজিক স্টেজ আছে, যেখানে অনেক পর্যটকরাই আসে নাচ গান উপভোগ করতে। ওয়াকিং স্ট্রিট ছেড়ে বিচে এসে দেখি কিছু মানুষ জুম্বা করছে। বেশ ভালোই লাগছে তাদের দেখতে। অনেকক্ষণ ধরেই তাদের পারফরমেন্স দেখছিলাম। বেশ ভালোই গানের তালে তালে নাচছিল। গানটা আপনাদেরকে শেয়ার করতে পারলাম না কপিরাইট পড়ার ভয়ে। বেশ কিছুক্ষণ ডান্স দেখার পর আমরা বিচের দিকটা চলে এলাম। রাতের অন্ধকারে খুব একটা বোঝা যাচ্ছিল না, বাট তাও অনেক সুন্দর লাগছিল বিচটা। আর একটা দারুণ শীতল হাওয়া বইছিল, যা আমাদের বিচে আসার আনন্দটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। বিচে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা হোটেলে ফিরে এলাম। এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখুন, খুব সুন্দর। দারুণভাবে সন্ধ্যাটা আমরা কাটাচ্ছিলাম। এখানে একটা ছোট গেম জোনও করা ছিল, যেখানে আমাদের পুচকুগুলো গেম খেলছিল। আর এনাকে একবার দেখুন, বল ঠেলে ঠেলে পুল হলে পাঠিয়ে দিচ্ছেন। বিশাল বড় খেলোয়াড়। এনাকে চ্যালেঞ্জ করার মতো আশেপাশে কেউ নেই। ফুকেটের বুকে একটা গোটা দিন খুব সুন্দর করে হই হই করে কেটে গেল। তারপর কাল সকাল সকাল আমরা ফুকেটের সবথেকে সুন্দর আইল্যান্ড ফি ফি আইল্যান্ডে যাব। সেই জায়গাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করব। যদিও আমি গুছিয়ে কথা বলতে পারিনি, তাও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক ও একটা কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।